আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো ব্যাংক সমন্বয় বিবরণী। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ব্যাংক সমন্বয় বিবরণীটা কি জিনিস? ব্যাংক সমন্বয় বিবরণী হলো সচরাচর আমরা আমানতকারী, অর্থাৎ একটা ব্যাংক এবং কোম্পানির যে হিসাব সেটা একবার ব্যাংক কোম্পানির কর্তৃপক্ষ তৈরি করবে। সেখানে ধরে নিলাম 50,000 টাকা আসলো, আবার ব্যাংক হিসাবে আসলো 45,000 টাকা। তার মানে এই যে 5,000 টাকার যে গড়মিল, এই গড়মিলের কারণটা উদ্ঘাটন করে নির্ণয় করে আমরা সেটা কি করি? সমন্বয় করি। সেই সমন্বয় সাধন করার প্রক্রিয়াটাকেই আমরা কি বলি? ব্যাংক সমন্বয় বিবরণী বলে থাকি। তাহলে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে নগদান বই এবং পাস বইয়ের ব্যালেন্সের মধ্যে যে গড়মিল হয় তার কারণগুলো কি। 1 নম্বর কারণ যদি আমরা দেখি, সেটা কি? বকেয়া চেক সমূহ মানে কি? বকেয়া চেক, বকেয়া চেক মানে কি? ইস্যুকৃত চেকের অর্থ ব্যাংক পরিশোধ করেন। মানে হচ্ছে আমি একটা চেক ইস্যু করেছি, কিন্তু চেকটা কাকে ইস্যু করেছি? পাওনাদারকে পরিশোধ করার জন্য, বাট সেটা ব্যাংক পরিশোধ করতে পারেনি যে কোনো কারণে, তখন সেটাকে আমরা কি বলবো? বকেয়া চেক। 2 নম্বরে আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে প্রত্যাখ্যাত চেক সমূহ, যেটাকে আমরা এনএসএফ চেক বলি। খুব গুরুত্বপূর্ণ টপিক। এনএসএফ মানে কি? নট সাফিসিয়েন্ট ব্যালেন্স। এরপরে কি বলা হচ্ছে? এটাকে আবার বাউন্স চেক বলা হয়। তাহলে এটা মানে কি? ব্যাংক হিসাবে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। মানে হচ্ছে আপনি আমানতকারী, একটা চেক পাওনাদারকে পরিশোধ করার জন্য আপনি চেকটা দিলেন, কিন্তু আপনার হিসাবে পর্যাপ্ত অর্থ নেই, তখন ব্যাংক কি করবে? চেকটা বাউন্স করবে, চেকটা কি করে দিবে? রিটার্ন দিয়ে দিবে, প্রত্যাখ্যাত করবে, রিফিউজ করবে। হ্যাঁ, তখন সেটা কি হয়? তখন সেটাকে আমরা বলি বাউন্স চেক। আবার সেটা হতে পারে আমার কোনো দেনাদার আমার হিসাবে, অর্থাৎ ব্যাংক কোম্পানির হিসাবে চেক জমা দিয়েছে, কিন্তু চেক জমা দেওয়ার পরে তার হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে সে কি করতে পারে? সে ব্যাংক কি করতে পারে? তার চেকটা প্রত্যাখ্যান করতে পারে। তাহলে দেখুন এখানে কি বলা হচ্ছে, যখন জমাকৃত চেক প্রত্যাখ্যান হবে তখন আমরা সেটা জাবেদা দিব প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বা এটাকে মানে এটা কিভাবে আসছে একটু চিন্তা করেন। তাহলে দেখেন, এটা মানে হচ্ছে ব্যাংকে যখন আপনি আপনার দেনাদার কি করছে? একটা চেক জমা দিয়েছে টাকাটা আপনাকে পরিশোধ করার জন্য, তখন আপনি কি করেন? ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ প্রাপ্য হিসাব কমে গিয়েছে। কিন্তু চেকটা যখন আবার বাউন্স হয়ে আসছে, চেকটা প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে আপনার প্রাপ্য হিসাব আবার বেড়ে যাবে, আবার ব্যাংকে যে টাকাটা বাড়তি করেছেন সে টাকাটা আবার মাইনাস হয়ে যাবে। সেজন্য আমরা কি বলছি? প্রাপ্য হিসাব আবার বেড়ে গিয়েছে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। আবার এখানে খেয়াল করুন, এটা ছিল কি? জমাকৃত চেক। এটা কি ছিল? জমাকৃত চেক প্রত্যাখ্যান ছিল, ঠিক আছে। আর এখানে এসে কি বলতেছে? ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হলে তখন কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কেন? কারণ হচ্ছে আমি একটা চেক ইস্যু করেছি। ইস্যু করেছি মানে কি? আমি বলে দিয়েছি যে আমার অ্যাকাউন্ট থেকে এখন টাকা কমে যাবে, তাহলে আমানতকারী তো অলরেডি টাকা কমাই ফেলেছে। তাহলে এখন ব্যাংক কি করতেছে? সে চেকটা প্রত্যাখ্যান করে দিয়েছে, যার ফলে হচ্ছে কি আমার ওই যে প্রদেয় হিসাব আমি যেটা কমিয়েছিলাম, ডেবিট করেছিলাম, সেটা এবার আবার কি হয়ে যাচ্ছে? প্রদেয় হিসাবটা ক্রেডিট হয়ে যাচ্ছে এবং ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাচ্ছে। কারণ ওই যে আমি তো ব্যাংক থেকে টাকা কমাই ফেলছিলাম, কিন্তু এখন এটা প্রত্যাখ্যান করার কারণে ব্যাংকে আবার টাকা বেড়ে যাবে। আরেকটা পয়েন্ট এখানে মনে রাখবেন, জমাকৃত এবং ইস্যুকৃত কিছুই প্রশ্নে বলে নাই, তখন আপনি ধরে নেবেন সেটা কি চেক? সেটা হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান ধরে নেবেন। তারপর কি বলছে? 3 নম্বরে বলতেছে পরিবহনাধীন চেক বা প্রতিমধ্যে চেক অথবা ট্রানজিটে জমা। মানে হচ্ছে আদায়ের জন্য আমি একটা চেক দিয়েছি, মানে ব্যাংক আমার চেকটা আদায় করবে। বা প্রাপ্য বিল, দেখুন এখানে কি বলছে? আদায়ের জন্য জমাকৃত চেক বা প্রাপ্য বিল ব্যাংক পর্যন্ত পৌঁছায়নি, অর্থাৎ চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক তা আদায় করতে পারেনি, চেকটা এখনো প্রতিমধ্যে আছে, পথে আছে। তার মানে এটা এই ধরনের ঘটনা হয় যে আমি আজকে বৃহস্পতিবারে আমি একটা চেক কি করলাম? জমা দেওয়ার জন্য দিলাম, কিন্তু সেই হিসাবটা আমি যেতে যেতে, মানে পথে যেতে যেতে 4টা বেজে গেছে, 5টা বেজে গেছে। তাহলে পর্যাপ্ত সময় নাই, যার ফলে এখন কি করতে পারিনি? আমি চেকটা জমা দিতে পারিনি। তো আমি ম্যানেজারকে কি করলাম? চেকটা বুঝাই দিলাম। ম্যানেজার কি এখন আর টাইমের বাইরে গিয়ে চেকটা জমা করতে পারবে? পারবে না। তখন সে কি করবে? 2 দিন পর, 3 দিন পর, অর্থাৎ রবিবারে গিয়ে কি করবে? চেকটা জমা দিবে। কিন্তু শুক্রবার তো আমার ট্রানজিটে কি দেখাবে? টাকা দেখাবে না, পর্যাপ্ত টাকা দেখাবে না, যার কারণে সেটাকে আমরা বলি প্রতিমধ্য চেক বা পরিবহনাধীন চেক। ওকে, এরপরে আমরা দেখি তৃতীয় পক্ষ কর্তৃক সরাসরি জমা। এখানে কি বলতেছে? তৃতীয় পক্ষ কর্তৃক সরাসরি জমা কথাটার মানে হচ্ছে দেখেন এখানে কি বলতেছে? দেনাদার কর্তৃক প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা বা প্রতিষ্ঠান অবগত নয়, যা প্রতিষ্ঠান অবগত নয়, কথাটার মানে হচ্ছে দেনাদার, আপনার একজন দেনাদার কি করছে? সরাসরি গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু সেটা আপনাকে বলেনি, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেরিয়ে গেছে, কিন্তু আপনার আমানতকারী হিসাবে টাকা কি বাড়ছে? কারণ এটা তো আপনি জানেন না। দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে? ব্যাংকে দেনাদার সরাসরি টাকা জমা দেওয়া ফলে ব্যাংকে টাকা বেরিয়ে গিয়েছে, কিন্তু আমার আমানতকারীতে টাকা বাড়েনি, যার ফলে এখানে একটা কি হয়ে যায়? দ্বন্দ্ব হয়ে যায়, সমন্বয় করতে হয়। তারপর কি বলতেছে? ব্যাংক মঞ্জুরকৃত সুদ ও ব্যাংক চার্জ, মানে হচ্ছে
ব্যাংকে আপনি যে জমাকৃত অর্থ রেখেছেন সেটার বিনিময়ে আপনি কি পাবেন? সুদ পাবেন। তাহলে এটাতে আমরা কি হব? খুশি হব। তার মানে কি? ক্রেডিট মেমোরেন্ডাম, ব্যাংক আমার টাকা ক্রেডিট করেছে, ঠিক আছে? তার মানে আমার ব্যাংকের টাকা বেড়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় ব্যাংক চার্জ করেছে আমার যে সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব, চলতি হিসাব যেগুলো রাখতেছে সেগুলোর বিপরীতে ব্যাংক আমার হিসাবগুলোর এগেইনস্টে কি করতেছে? বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ আদায় করে থাকে। সার্ভিস প্রদানের মাধ্যমে মানে হচ্ছে যে তারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে বিধায় তারা আমাদের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে নেয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক মঞ্জুরকৃত সুদ ও ব্যাংক চার্জ সরাসরি ব্যাংক করতেছে, যেটা প্রতিষ্ঠান অবগত নয়। তার মানে ব্যাংকের মধ্যে এবং প্রতিষ্ঠানের মধ্যে একটা কি হচ্ছে? ইমব্যালেন্স হচ্ছে। সেটাকে এখন আমার ব্যালেন্স করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয়। এরপরে দেখুন, আমানতকারী কর্তৃক ভুল। ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদান বইয়ে লিপিবদ্ধ করার সময় ভুল। ব্যাংকের একটা লেনদেন হয়েছে, সেটা আমি নগদান বইয়ে লিখতে গিয়ে মানে ব্যাংকের লেনদেন হয়েছে 5,000 টাকা, কিন্তু আমি নগদান বইয়ে লিখছি 500 টাকা, যেটার ফলে আমার এটা কি হতে পারে? ব্যাংক সমন্বয়ে ইমব্যালেন্স হতে পারে। আবার কি বলা হচ্ছে? ব্যাংক কর্তৃক ভুল। আমানতকারীর সাথে সংগঠিত লেনদেন নগদ পাস বইয়ে ভুল করছে, মানে হচ্ছে আমি লিখেছি 5,000 টাকা, আমি আমানতকারী লিখেছি 5,000 টাকা, কিন্তু ব্যাংক লিখেছে 500 টাকা, যেটা কি হচ্ছে? ব্যাংকের ভুল হচ্ছে। তার ফলে হচ্ছে কি? আমাদের মধ্যে একটা ইমব্যালেন্স হচ্ছে। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি যে নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি। অনেক সময় আমাদেরকে বলে যে জাবাদা তৈরি করো। ব্যাংক সমন্বয় বিবরণী আপনাকে উদ্দীপক প্রশ্ন দেওয়ার পর নিচে বলেছি কি দাও? প্রয়োজনীয় জাবাদা দাও। প্রয়োজনীয় জাবাদা সেগুলোই দিবেন যেগুলো নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি, সেই সকল জাবাদাই দিবেন। ব্যাংকে যেগুলো লিপিবদ্ধ হয়েছে সেগুলো জাবাদা দেওয়ার দরকার নেই। এরপরে আমি আরেকটা টেকনিক শেখাচ্ছি, সেটা হচ্ছে যে সকল হিসাব ব্যাংক হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব যেগুলো ডেবিট সেগুলো ওই যে আমরা C+B+ বলেছিলাম সেটাই করব। এবং যে সকল হিসাবে ব্যাংক হিসাব ক্রেডিট বলেছি তা কি করব? মাইনাস করব। অর্থাৎ ব্যাংক হিসাব যখন ক্রেডিট হবে আমরা মাইনাস করব, ব্যাংক হিসাব যখন ডেবিট হবে আমরা তখন প্লাস করব। আশা করি আজকের যে গুরুত্বপূর্ণ টপিকটি অর্থাৎ নগদান বই এবং ব্যাংক বইয়ের যে গরমিলের মূল কারণ, যে 7টা কারণ, প্রধানত 7টা কারণে, এই 7টা কারণেই প্রধানত ভুলগুলো হয়ে থাকে। এছাড়াও আরো অনেক কারণ আছে, তবে এই 7টা কিন্তু খুব নেসেসারি, এগুলোই পরীক্ষায় বেশি আসে। আশা করি আজকের টপিকটা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।